আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ। আর্থিক খাতের উন্নয়নে সার্বিক পরিকল্পনার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ প্রায় ৭৯,০০০ মিলিয়ন ডলার। সংরক্ষিত নারী আসনে বিএনপি জামাত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা, নারীদের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার আশা। নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও 2 সন্তানকে হত্যা, স্বজনরা সম্পত্তি নিয়ে বিরোধের কথা বললেও মোটিভের সন্ধানে পুলিশ। এবং যুদ্ধবিরতির শেষ মুহূর্তেও যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা অনিশ্চিত, হুমকির মুখে কোনো আলোচনা নয় বলে তেহরানের অবস্থান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে শহরের নিউ মার্কেট এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে সকাল থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের পর বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। এক পর্যায়ে ছাত্র শিবির এলাকা ছেড়ে চলে যায়। সন্ধ্যা পর্যন্ত ছাত্রদল নিউ মার্কেট এলাকা এবং সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়ে শিবিরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে। ঘটনার সূত্রপাত হয় সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে ছাত্র শব্দ মুছে গুপ্ত শব্দ লেখা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সভাপতি সাইফুল আলম এই হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছেন। অপরদিকে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন হামলার জন্য ছাত্র দলকে দায়ী করেন। হামলা করছে। পরবর্তীতে আমরা যখন জানতে পারি আমাদের ছাত্র এসে সরাসরি এসে ক্যাম্পাসে আসলাম, আমরা সকলে মহানগর অন্যান্য ইউনিট হয়েছে, আমরা তাদের প্রতিহত করলাম। এখন বর্তমান সিটি কলেজ সন্ত্রাসীদের গুপ্তদের দখল মুক্ত। আমাদের 30-এর কাছাকাছি বের আহত হয়েছে, 5 জন ভাই গুরুতর হয়েছে, 1 জন ভাই একদম পায়ের গোড়ালির অবস্থা খুবই বাজে ধরনের খারাপ, অপারেশন করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীল ও ধাপে ধাপে শক্তিশালী করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার মাধ্যমে আর্থিক খাতের উন্নয়নের সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। চকর মালিথার রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক খাত উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীলকরণ এবং ধাপে ধাপে শক্তিশালী করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সম্পূরক প্রশ্নের জবাবে দেশের আর্থিক খাতের সমস্যা তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল ডেফিসিট। এর কারণ হচ্ছে বাংলাদেশের মুদ্রা এটা 40%-এর বেশি আপনার ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে বিগত দিনে। আরেকটি সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি
তারাও কাজ করছে। মন্ত্রী সংসদকে জানান, সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। বর্তমান সরকার ক্ষমতায় এসে এ পর্যন্ত ৯০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পরিশোধ করেছে। আসরের নামাজের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের একটি বক্তব্যে সরকারি এবং বিরোধী দলের সকল সদস্য উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি। আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর ছাত্র শিবিরের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার রাতে টিএসসি থেকে শুরু করে রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্রলীগের সঙ্গে দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করা ছাত্র শিবির আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আগামীতে ছাত্রদলের উপর এমন হামলার ঘটনা ঘটলে দাঁত ভাঙা জবাব দেবে ছাত্রদল। বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। জ্বালানির পর এবার পরিবহন ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে পরিবহনের যৌক্তিকভাবে ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিত্যপণ্যের মূল্যস্ফীতির মধ্যেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দিয়েছে। নতুন করে যোগ হচ্ছে বাড়তি পরিবহন ভাড়া। সাধারণ মানুষের চাপ কিভাবে কমানো যায় সেদিকে খেয়াল রেখে পরিবহন ভাড়া সমন্বয়ের কথা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা চেষ্টা করছি, যেটা আমাদের এই আলোচনা চলছে, এটা কত নাগাদ না, রাদার আমরা বলি যে একটু সময় নিয়েও যদি আমরা একটা বেটার ডিল। সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি, ভোক্তার স্বার্থ রক্ষা না। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক। এই সরকার কিন্তু তারও সরকার। সুতরাং তার উপরে এমন কিছু করা ঠিক হবে না যাতে তার ব্যবসা না হতে পারে। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা এই মুহূর্তে বাতিল হবে না। IMF-এর সব শর্ত পূরণ করতে বাধ্য নয় সরকার। এর আগেও আমরা যতগুলো কিস্তি পেয়েছি, বাংলাদেশ কিছু শর্ত পূরণ করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে পেয়েছে। সো সরকার একটা ফ্লেক্সিবিলিটি আছে। যেমন ভর্তুকির ক্ষেত্রে আলাপ আছে যে এটা কেন করা হয়েছে, যে আপনি জ্বালানির ভর্তুকি কমিয়ে আনবেন, এই হচ্ছে ইচ্ছা। একই সাথে অন্যান্য ক্ষেত্রে আপনি কতটুকু খরচ করবেন, কারণ অর্থনীতি তো ক্রাইসিসে আছে, তো তাদের একটা প্রেসক্রিপশন আছে এবং সরকার নেগোশিয়েট করে। এবং আমরা বিশ্বাস করি এত বড় জনগণের ম্যান্ডেট পাওয়া একটা সরকার, IMF-এর লোনটাও আমাদের লাগবে। নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের থেকেই আপডেট। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি, দৈনিক মানব জমিনের সভাপতি মতিউর রহমান বলেছেন, অর্থনৈতিক সহ নানা চাপের মধ্যে আছে দেশের সংবাদপত্র শিল্প। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক বলে জানান তিনি। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন নোয়াবের একটি প্রতিনিধি দল। পরে মতিউর রহমান জানান, সংবাদ মাধ্যমের দাবি দেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেফতার হওয়া সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের চৌধুরী জানিয়েছেন, 3 মাসে একবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদপত্র শিল্প এখন নানা চাপের মধ্যে আছে। অর্থনৈতিক চাপ সবচেয়ে বেশি,
সংবাদপত্র শিল্প টিকে থাকবে কি থাকবে না, এটি একটা বড় চ্যালেঞ্জ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি শুনেছেন। আমরা এটাও বলেছি যে আপনি তো এই শিল্পেরই একজন মানুষ। উনি আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের যে সব দাবি দেওয়া সবের ব্যাপারে একমত হয়েছেন। তাকে আমরা বলেছি যে আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে 36 জন, 11 দলীয় জোট থেকে 13 জন এবং স্বতন্ত্র জোট থেকে 1 জন মনোনয়নপত্র দাখিল করছেন। বিএনপি মনোনীত প্রার্থীরা বলছেন সরকারের ভিশন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখতে চান তারা। জামাত নেতৃত্বাধীন জোট মনোনীতরা বলেন সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি নারীদের উন্নয়নে ও সুরক্ষায় কাজ করবেন তারা। নাজিব বেগের রিপোর্ট। বিদ্যমান আইন অনুযায়ী ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের 50টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী এবার বিএনপি জোট 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র জোট 1টি আসন পাবে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন ভবনে আসেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীরা। মনোনয়ন দাখিল শেষে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। আমরা সংসদে সোচ্চার থাকব। সংসদ হলো জাতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, সুতরাং জাতির আশা-আকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশা-আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় এই সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং দেশের 70% মানুষের রায় যেখানে গণভোটের, সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থীরাও। দলের এই মূল্যায়নকে যথাযথভাবে জনগণের সেবায় কাজে লাগাতে চান তারা। এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। আমি আপনাদের সামনেই ছিলাম, সেটা আপনারা 111 বলেন, আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, আর 24 বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমি সামনের সারি থেকে আপনাদের সাথে থেকেছি। আমরা দীর্ঘদিন প্রত্যাশা দিয়েছি, যাদের সাথে রাজনীতি করেছি, যে জনগণের সাথে, সে জনগণের জন্য কিছু করা, কিছু বলার। তো আমার অনুভূতি হচ্ছে যে সেই অনুভূতি নিয়েই জাতীয় সংসদে যেতে চাই এবং সেখানে সেই জনগণের জন্য কিছু করতে চাই। বিধান অনুযায়ী সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারেন, কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এই নির্বাচনে ভোটের প্রয়োজন হয় না। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভীতিমুক্ত পরিবেশে যাতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেজন্য কেন্দ্রগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পরীক্ষার সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন অভিভাবকরা। জ্বালানি তেল সংগ্রহের জন্য গাড়ির দীর্ঘ লাইন আর কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবক কেন্দ্রে আসার কারণে রাজধানীতে স্বাভাবিকের তুলনায় ছিল অতিরিক্ত যানজট। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, তাই কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের জন্য অভিভাবকের দোয়া। এবার গতবারের চেয়ে প্রায় ৮০,০০০ কম পরীক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮,৫৭,০০০। কিছু অভিযোগ ও দাবি জানিয়েছেন অভিভাবকরা। সরকারের কাছে একটাই আবেদন করতেছি যে তেলের যে সংকটের জন্য যে জ্যামটা লাগতেছে, সেটার জন্য যাতে পরীক্ষার মধ্যে কোনো বাধাবিঘ্ন না আসে। আপনাদের সিস্টেমটা এরকম করে দিয়েছে যে পোলাপান এমনিভাবেই ভয় পাচ্ছে, তাই এইভাবে আমরা চাই না। আমরা চাই রিল্যাক্সভাবে পরীক্ষা হোক, বাচ্চারা ভালো রেজাল্ট করুক। প্রথমবারের মতো এবার ৩,৮৮৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। ক্যামেরার নিচেই তারা এতকাল ক্লাস করে আসছে,
ইন্টারনাল পরীক্ষাগুলো ওইভাবে দিয়েছে, তারা হয়তো অভ্যস্ত এবং এরা জানে, এরা হ্যাবিচুয়েটেড। এখন অনেক জায়গায় ওই ক্যামেরার দিকে তাকানোর দরকার হয় না, বা আছে এই কথা ভেবে চলা লাগে না, তারা ডিসিপ্লিনড হয়ে আছে। আর যেখানে নতুন হয়েছে তারাও এটা অভ্যস্ত হয়ে যাবে। এই ভিডিওটাকে ধারণ করব এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সেই আইডি পাসওয়ার্ডও নিয়ে নিয়েছেন, তারাও এটা দেখতে পারবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটাকে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। হঠাৎ কেন্দ্রে এসে কাগজ খুঁজে খুঁজে নকল বের করার দিন বোধহয় শেষ হয়ে গেছে অনেক আগেই। নকলের লড়াইটা এখন অদৃশ্য এবং আরও শক্তিশালী। এ কারণে যতগুলো কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। কেন্দ্রের প্রত্যেকটি পয়েন্ট নিরাপত্তার আওতায়। এ ধরনের ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ শুধু একদিনের জন্য নয়, পরীক্ষার যে ফলাফল দেয়া হবে তার আগ পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয় বলছে প্রযুক্তিকে তারা মোকাবেলা করছেন প্রযুক্তির মাধ্যমেই। যারা এসএসসি পরীক্ষা দিল তাদের সবার জন্য শুভকামনা। ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ছেলে, মেয়ে ও বাবা মাকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে নিজ বাড়িতে তাদের নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে নিজের বোন জামাই এবং চাচাতো ভাইদের সাথে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড বলে জানান নিহত হাবিবুর রহমানের পিতা নমির উদ্দিন। ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নিহতদের আত্মীয়স্বজন জানান, নওগাঁর ওই বাড়িতে হত্যা শিকার হাবিবুর রহমান, স্ত্রী পপি খাতুন, তাদের ছেলে পারভেজ, মেয়ে সাদিয়া এবং হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন একসাথে বসবাস করতেন। হাবিবুর রহমানের বয়স ৩৫, স্ত্রী পপি খাতুনের ৩০, ছেলে পারভেজ ১২ ও মেয়ে সাদিয়ার বয়স ৩ বছর। রাত ১০টার দিকে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে নমির উদ্দিন ফজরের নামাজ পড়তে উঠে তার পুত্রবধূ পপির লাশ আঙিনায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। প্রত্যেক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে নিজেদের বোন জামাই এবং চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন হত্যার শিকার হাবিবুর রহমানের পিতা নমির উদ্দিন। দরজা খোলা, বাপরে ব্যাপার, বেটা বোটা উঠে গেছে নাকি। তারপরে দরজার কাছাকাছি যাতে আঙিনার মাঝখানে যাতে দেখছি ওই চটি দিয়ে ঢাকা যে মহিলা, ওই মহিলা রক্ত গড়িয়া চলে গেছে একটা দাড়ি বাতা। টাকা দেখে আমার মাথা চক্কর মারি দিল। তাকে নির্যাতন করেছে, জীবিত থাকতে কি মৃত থাকতে। আমার ছবি বাঁশ কাটার পরে আমার ওর উপর মামলা করি, তখন আমরা শাসাবার্তা করছে যে জমি আমার আসামি করলো, তোর বাঁচা থাকবো না, আমার বেটা শ্বাসে তোর বাঁচা থাকবো না। আমার বোন বেটির উপর মানে সবাই নির্যাতন করে, ননদ, নন্দু, ভাগ্নে এরকম। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ামতপুর থানার পুলিশ। এছাড়াও নওগাঁ থেকে পিবিআই, সিআইডি টিম গিয়ে পুলিশের সাথে তদন্ত শুরু করেছে। আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং এসে ডেড বডিগুলো দেখি, শনাক্ত করি এবং এটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, এটা আমরা তদন্ত ছাড়া আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না। তদন্ত শেষে আপনাদের জানাবো। নৃশংস এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খাতে প্রভাব পড়তে শুরু করেছে। এখনও সরকারিভাবে পরিবহনের ভাড়া বাড়ানো হয়নি। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া না নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। পরাগ আজিমের রিপোর্ট। ইরান যুদ্ধের কারণে সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর কিছুটা প্রভাব পড়ছে নানা খাতে। পরিবহন খাতেও এর প্রভাব পড়েছে। সরকারিভাবে এখনও পরিবহন ভাড়া না বাড়ালেও কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আমাদের কিছু লোকাল গাড়িও আছে যারা দেখা যায় ভাড়া না বাড়তি ভাড়া লয়ে লয়, 10 টাকার ভাড়া 15 টাকা লয়, 10 টাকার ভাড়া 15 নিতে পারবে না। আমরা চাই না বিশৃঙ্খলা। যদি সরকার ভালো মনে করে দীর্ঘদিন এই ভাড়া তেলের দাম বাড়তি থাকে, একটা পরামর্শ নিয়ে একটা কাজ তারা করবে, আমরা ওটি আলহামদুলিল্লাহ।
পরিবহনের যৌক্তিক ভাড়া বাড়াতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন পরিবহন মালিকরা। একটা গাড়িতে যদি 2-2.5 হাজার টাকা খরচা বেড়ে যায়, তো এই খরচা বেশি দিয়ে লোকসান গণিত কোনো মালিক তার যে দৈনিক খরচা এ দিয়ে তার লস হলে তো সে চালাইতে আগ্রহী হবে না বা চালাইতে চাবে না। তখন তারা যদি কেউ বা কারা বিক্ষিপ্তভাবে বেশি ভাড়া নিতে চায় এবং এই প্রবণতা যদি ছড়িয়ে পড়ে সব জায়গায়, তো এটাকে ভীষণ বিশৃঙ্খল হবে। সুতরাং এটাকে সমন্বয় করে একটা ঘোষণা দিতে হবে। আমরা শক্তভাবে সকলকে বলে দিয়েছি যে আমাদের কষ্ট হলেও সরকারি সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কেউ কোনো প্রকার বাড়তি ভাড়া নেবে না। মালিক, শ্রমিক, যাত্রী সবাইকেই ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবেলার কথা বলেছে সড়ক পরিবহন মালিক সমিতি। এটা একটা কস্টিং কমিটি আছে এবং পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জামালপুরের 7 উপজেলায় তীব্র আকার ধারণ করেছে ডিজেলের সংকট। বিভিন্ন ফিলিং স্টেশনে পর্যাপ্ত ডিজেল সরবরাহ না থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষক। বিশেষ করে বোরো মৌসুমে সেচ কার্যক্রম পরিচালনায় ডিজেল না পাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ছে। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে জামালপুর জেলায় 1,26,385 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এ জেলায় 28,103টি ডিজেল চালিত, 25,385টি বিদ্যুৎ চালিত এবং 53টি সোলার চালিত সেচ মেশিন রয়েছে। বিভিন্ন ডিজেল বিক্রয় কেন্দ্রের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দিয়েও ডিজেল পাচ্ছেন না সেচ যন্ত্রের মালিক ও চাষিরা। জমিতে সময়মতো সেচ দিতে না পারায় বোরো ধানের উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পানি নাই, আমরা তেল পাই না, কৃষকেরা কি মরবে? দৈনিক তেল লাগে 30 লিটার, 9 ধরে তেল নেয় লাগে 5 লিটার। 5 লিটার তেলে তো আর আমার হয় না। এখন আর কোনো উপায় নাই, তেল টাকা নিয়ে গুলো আমরা তেল পাই না। বাজারের দোকানেও ডিজেল পাওয়া যাচ্ছে না বলছে কৃষক। এই লাইন ধরে থাকে সারাদিন এই 5 লিটার তেল নিয়ে এই বাজার কি আমার হয়? তেল আটকায় দিচ্ছে, মনে করেন আমরা তো তেল দিতে পারতেছি না, আমাদেরকে তেল দিতে হবে, আর তেল না দিলে আমরা কিভাবে আবাদ করব? কৃষি বিভাগ বলছে কৃষকের ডিজেলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ কৃষকদের ডিজেল প্রাপ্তিতে সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আমাদের কৃষকরা যেন নিরবিচ্ছিন্নভাবে ডিজেল পেয়ে সেচ কার্য চালিয়ে যেতে পারে সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। তারপরেও যদি কোনো কৃষক বা সেচের মালিক তারা যদি ডিজেল প্রাপ্তিতে কোনো সমস্যা হয় আমাদেরকে অবহিত করলে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ডিজেলের সমস্যা কাটিয়ে কৃষকদের বোরো আবাদ সহায়তা করবে কৃষি বিভাগ, এমন প্রত্যাশা সকলের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে ইরান যুদ্ধের 53তম দিন। দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পথে। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা এখনও অনিশ্চিত। যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই শুরু হলে রণক্ষেত্রে নতুন তাস প্রস্তুত আছে বলে জানিয়েছে ইরান। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। শেষ হতে চলেছে ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি, তবুও মিলছে না কোনো সমাধানের পথ। যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা এখন পুরোপুরি প্রস্তুত, তাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ সহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না। তিনি আরও বলেন আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ তুস্কা এবং এর আরোহীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ইরান। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক শীর্ষ কমান্ডার। এদিকে নিজেদের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করে গঠনমূলক আলোচনায় বসতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। ইরান যুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন ও বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করে
তিনি দাবি করেন গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লুটস। দুপুর 2টায় বিরোধী দলীয় নেতার সংসদীয় কার্যালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা হয়। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দেখতে চায়। এ সময় জামাতের আমির বলেন, জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ জামাত গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে। এছাড়া উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 1 মাস থেকে 3 মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে, যাকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় হামের সংক্রমণ জটিলতার কারণ উদ্ঘাটনে রোগতাত্ত্বিক গবেষণা শুরু করছে ঢাকা শিশু হাসপাতাল। গবেষণায় কোন ধরনের হামে বিস্তার ঘটেছে বা নতুন কোনো জেনেটিক মিউটেশন হয়েছে কিনা তা জানা যাবে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। দেশে হামের সংক্রমণ শুরুর পরপরই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম আক্রান্ত শিশু ভর্তি বাড়তে থাকে। বর্তমানে সেই ধারা খানিক কমলেও হামের জন্য বিশেষায়িত ওয়ার্ডে এখনও 64 শিশু চিকিৎসাধীন। বিশেষজ্ঞ শিশু চিকিৎসকরা বলছেন, হামের সংক্রমণের এত প্রাদুর্ভাব এই প্রথম, আর এর আগেও শিশুরা এতটা জটিলতায় ভোগেনি। হামটা আমাদের জন্য একটা প্রবলেম ছিল না, কারণ হাম আমরা টিকা দিয়ে যেতাম। হামটা খুব বেশি যে হতো সেটাও না, কারণ সবাই ইমিউনাইজ ছিল। আগে আমরা কিন্তু 6 মাসের নিচের বাচ্চাকে হামে আক্রান্ত পেতাম না, কিন্তু এখন আমরা পেয়েছি 3 মাসের বাচ্চাকেও, 1 মাসের বাচ্চাকেও আমরা হাম আক্রান্ত পাচ্ছি। আমি পার্টিকুলারলি হিট করে বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তারা খুব জোরালোভাবে চেষ্টা করে নাই সেই টিকাগুলিকে নিয়ে আসার জন্যে। এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে হয়তো তারা আরও বেশি সহযোগিতা পেত। দিস ইজ ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যান্ড এ নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এবার হামুক্ত নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এমনকি ব্যাকটেরিয়া জনিত নানা রোগ জটিলতা নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। রোগের প্রাদুর্ভাব, বিস্তার ও ধরন নিয়ে কাজ করা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হামের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। যে 92 to 93% আমাদের এই ইমিউনিটি এখনও আছে, এবং এই যে ছোট্ট গ্যাপের জন্যই কিন্তু এই আউটব্রেকটা তৈরি হয়েছে। হামের ভ্যারাইটি কি নতুন কোনো মিউটেশন হলো কিনা, এটা কিন্তু আমরা এখন জেনোমিক কনফিগারেশন করে আমাদের দেখতে হবে। আমরা নতুন স্টাডি যেটা ICD-10 সাথে করতে যাচ্ছি। চলতি হামের সংক্রমণ পুরাতন ভাইরাসে না নতুন অন্য ধরনের মাধ্যমে ছড়িয়েছে তা জানা গেলে চিকিৎসার জন্য সুবিধা হবে। পাশাপাশি হামের টিকার প্রথম ডোজ 6 মাস বা 9 মাস না আরও কম বয়সে শুরু করা যাবে, সেই গাইডলাইনও দেওয়া যাবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাস্ত করবে না। কোনো গোষ্ঠী বা ব্যক্তি বাজারকে জিম্মি করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা তেলের সরবরাহ পর্যাপ্ত বলে তিনি জানান। বাজার আরও স্থিতিশীল রাখতে স্থায়ী মূল্য নির্ধারণ ব্যবস্থার কথা বলেন মন্ত্রী। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্টেটে প্রতি গ্যালন তেলের মূল্য ছিল $2.70-80, সেটা $5 ছাড়িয়ে গিয়েছে। আমরা ডিজেলের মূল্য বৃদ্ধি করেছি 15%, 15 টাকা, 100 টাকা থেকে 115 টাকা। বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে।
হিরোর মোটরসাইকেল কিনলেই পাওয়া যাবে বীমা সুরক্ষা, এমনই বিশেষ সুবিধা নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান চার্টার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে চার্টার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। এখন থেকে বিক্রিত হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ বীমা সুরক্ষা পাবেন। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন MHCL নিলয় বাংলাদেশ লিমিটেডের CFO ও কোম্পানির সেক্রেটারি বিজয় কুমার মণ্ডল এবং চার্টার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির CEO মোহাম্মদ এমদাদুল্লাহ। বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ঝুঁকি মোকাবেলায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে জানান বক্তারা। চার্টার পরিবার সবসময় নতুনত্ব নিয়ে ভাবে এবং অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা চেষ্টা করি কাজ শুরু করার জন্য। আমরা ইন্স্যুরেন্স বলতে গতানুগতিক যে ধারার ইন্স্যুরেন্স, আর সেখান থেকে আমরা কিছুটা ব্যতিক্রম বা বৈচিত্র্য আনার সবসময় চেষ্টা করে যাই এবং আজকের এই উদ্যোগ তারই একটি প্রয়াস মাত্র। ঘরে ফেরাটা যাতে আরও বেশি নিরাপদ হয় এর জন্য আমরা আসলে চাচ্ছিলাম খুব দ্রুত আপনার চার্টার্ড লাইফের সাথে আমরা এই পথযাত্রা শুরু করি, যাতে মানুষের যাত্রাপথটা অ্যাটলিস্ট তাদের দুর্ঘটনার পর যাতে তারা একটু নিরাপদ বোধ করতে পারে। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাঙালি জাতিসত্তা ও হাজার বছরের গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বর্ষবরণ উৎসব 1433। দিনব্যাপী এই বর্ষবরণ উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। আয়োজনে ছিল বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনাও। আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সব ধরনের সংস্কৃতির উন্মুক্ত চর্চা অব্যাহত রাখতে হবে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সঞ্চালক রাশেদা রৌনক খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আপনি নাটক, গল্প বলা, কবিতা আবৃত্তি এই দিকে যেতে চান, সেটার আপনাদের স্কুলিং মানে স্কুলের থেকে, প্রাইমারি স্কুল থেকে সেটার ব্যবস্থা সরকারের প্রচেষ্টা আছে আপনাদের জন্য তৈরি করা। সো কালচার যেন কোনোভাবে আবদ্ধ না হতে পারে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হবে। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির পর এই প্রথম বৈঠক হচ্ছে। বৈঠকে ইসরায়েলের নেতৃত্ব দেবেন ওয়াশিংটনের দেশটির রাষ্ট্রদূত। লেবাননের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্র লেবাননের সাবেক রাষ্ট্রদূত সিমন কারাম। এছাড়া বৈঠকে থাকবেন মার্কিন কর্মকর্তারা। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের 10 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে মূল আলোচনা হবে। লেবাননে মার্কিন রাষ্ট্রদূত মিচেল ইশার সাথে বৈঠক শেষে লেবানন পার্লামেন্টের স্পিকার নাবি বেরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে। এবারে কৃষি সংবাদ। ঈদের পর বগুড়ার পাইকারি বাজারগুলোতে সরবরাহ বেড়েছে সব ধরনের সবজির। দু একটি বাদে অধিকাংশ সবজির দাম তুলনামূলক কম। পাইকাররা বলছেন, পরিবহন খরচ ও হাত বদলের কারণে রাজধানীতে এই সবজির দাম বাড়ছে। এবারে প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে স্লুইস গেট সেতু। যাতায়াত, জরুরি সেবা থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনে সীমাহীন দুর্ভোগে অন্তত 10টি গ্রামের হাজারো মানুষ। অস্থায়ী কাঠের সেতু দিয়ে নদী পারাপার করছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতু মেরামতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
বার্সেলোনায় গ্লোবাল সি ফুড এক্সপো 2026-এ বাংলাদেশ অংশগ্রহণ করেছে। মঙ্গলবার বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। বার্সেলোনার ফিরা প্রাঙ্গণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় দেশের স্বনামধন্য 8টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্যাভিলিয়নটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য খাতের ব্র্যান্ডিং জোরদার করা ও নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা। এই গ্লোবাল সি ফুড এক্সপো 23শে এপ্রিল পর্যন্ত চলবে। ফিরতি ফ্লাইটের টিকিট না করে উমরা যাত্রীদেরকে মক্কায় পাঠানোর অভিযোগ উঠেছে মাস্ক হজ গ্রুপ নামে একটি এজেন্সির বিরুদ্ধে। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও টিকিট না থাকায় এখনও ফিরতে পারছেন না এসব উমরা যাত্রী। মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। স্বাচ্ছন্দ্য করতে সৌদি সরকার 18 এপ্রিলের মধ্যে সকল উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও কখনো মক্কা কখনো জেদ্দা এভাবেই ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে উমরা পালন করতে আসা 33 জন উমরা যাত্রী। বাংলাদেশ ইমিগ্রেশন যখন আমরা ক্রস করবো তখন ওনারা আমাকে একটা ফেক ডকুমেন্ট দিয়ে বুকিং টিকিট দিয়ে আমাদেরকে সৌদিতে পাঠায়। বাংলাদেশি মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সি 5 এপ্রিল ফিরতি ফ্লাইটের ভুয়া টিকিট দিয়ে মক্কা পাঠান এসব উমরা যাত্রীদের। থাকা ও খাবার সংকটে দিন পার করছেন তারা। মাস্ক হজ গ্রুপ থেকে যে লোকগুলি আসছে এখানে এর মাঝে বাচ্চা আছে 3 জন 4 জন আর মহিলা আছে 9 জন। যে ওনাদেরকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি যে আমরা পুরুষ মানুষ জেল কাটতে পারবো, কিন্তু এই বাচ্চা মহিলাদেরকে দিয়ে আমরা কি করব, যে রাস্তা যে বের হব আমরা তো অনেক আতঙ্কিত। এর আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রাসূলের সালাম দেব আর আল্লাহর ঘর নিদর্শন দেখব, কিন্তু আয়সা আজকে 5 তারিখে আমাকে টিকিট দেওয়ার কথা ছিল, আজকে 20 তারিখ হয়ে গেছে আপনার এপ্রিলের, এখনো টিকিট পাই নাই। অভিযুক্ত মাস্ক হজ গ্রুপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন। কিছু সংখ্যক উমরাযাত্রী ফেরত টিকিট না থাকার কারণে যেতে পারেনি এবং আমরা অনুসন্ধানে দেখতে পাই যে তারা রিটার্ন টিকিট নিয়ে এখানে আসেনি এবং পরবর্তীতে রিটার্ন টিকিট সংগ্রহ করতে পারেনি। তেমনি একটি এজেন্সির এই সমস্যাটি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এজেন্সি ব্যবসার নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ছুরিকাঘাতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহতের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে এক্স-রে মেশিনের দরপত্র নিয়ে রুবেল ও মোনায়েম গ্রুপের দ্বন্দ্বে হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডিউটি শেষে মহাখালী থেকে বাসায় ফেরার পথে 2 জন দুর্বৃত্ত তার হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 20,000 টাকার বিনিময়ে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে র্যাব। মালয়েশিয়া থেকে রুবেল ওই চিকিৎসককে ফোনে টেন্ডার পেতে হুমকি দেন বলে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে। এই ক্ষেত্রে যে কলকাঠি নাড়িয়েছে সে হচ্ছে দেশের বাহিরে বসা, কিন্তু দেশের বাহিরে থাকলেই যে সে আইনের ঊর্ধ্বে উঠে যাবে বিষয়টা কিন্তু এমন না। তো আমাদের প্রচেষ্টা চলমান থাকবে এবং আমরা চেষ্টা করব অপরাধী যেখানেই থাকুক তাকে দ্রুত সময়ে যেন আইনের আওতায় আনতে পারে। মুন্সিগঞ্জের বাংলা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে অমানবিক নির্যাতন চালিয়ে মনির মোল্লাকে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারে গড়িমসি করছে। কমপক্ষে 3 বার, 10 বার, 25 বার এবং 50 বার রক্তদান করেছেন এমন 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীর IDEB মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করতে প্রধান অতিথি রক্তদাতাদের হাতে সম্মাননার সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভিসি ডক্টর আশিক মুসাদ্দিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদাতা কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান। এ সময় নিয়মিত রক্তদাতা ও নিয়মিত রক্তগ্রহীতারা তাদের অনুভূতি প্রকাশ করেন। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমান সংখ্যক ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে রয়েছে বেশ কিছু চমক। দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক তারকা পেসারকে। স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। ঘোষিত এই দলের সবচেয়ে বড় চমক আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো টি20 স্কোয়াডে ডাক পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এশিয়া গেমসে 3 ম্যাচের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রিপন মণ্ডলকেও। নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বেই খেলবে দল। পেস আক্রমণে রিপন সাকলাইনকে সঙ্গ দেবেন সাইফুদ্দিন এবং শরীফুল ইসলাম। ইনজুরির সংখ্যা থাকলেও স্কোয়াডে আছেন পারভেজ হোসেন ইমন। খেলাধুলার অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কারের শীর্ষ 2টি পুরস্কারই গেছে টেনিসে। পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। কেরিয়ারের প্রথমবার এই পুরস্কার পেলেন তারা। মাদ্রিদের সিবেলেস প্যালেসে গতকাল রাতে এক জমকালো অনুষ্ঠানে দেয়া হয় এই পুরস্কার। টেনিসে গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে বছরটা দারুণ কাটিয়েছেন আলকারাজ। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে পিএসজি। অলিম্পিকে 5টি স্বর্ণপদক জেতা রোমানিয়ান জিমন্যাস্ট নাদিয়া কোমানিচি পেয়েছেন আজীবন সম্মাননা। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনার 18 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে। এই আয়োজন উপস্থাপনা করেন ক্রীড়া জগতের 2 তারকা নোভাক জোকোভিচ ও আইলিন গু। ফেডারেশন কাপে শেষ 4-এ জায়গা করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে 4-1 ব্যবধানে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। স্বাগতিকদের হয়ে 4টি গোলই করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দারিয়েলতন গোমেজ। অন্যদিকে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগকে 4-0 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে হ্যাট্রিকের দেখা পেয়েছেন সৌরভ দেওয়ান। শেষ 4-এর ম্যাচে মোহামেডানকে খেলতে হবে গ্রুপ এর চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, 2 দলের পাল্টাপাল্টি অভিযোগ। আর্থিক খাতের উন্নয়নের সার্বিক পরিকল্পনার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ প্রায় ৭৯,০০০ মিলিয়ন ডলার। সংরক্ষিত নারী আসনে বিএনপি জামাত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা। নারীদের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার আশা। নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও 2 সন্তানকে হত্যা। স্বজনরা সম্পত্তি নিয়ে বিরোধের কথা বললেও মোটিভের সন্ধানে পুলিশ। এবং যুদ্ধবিরতির শেষ মুহূর্তেও যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা অনিশ্চিত। হুমকির মুখে কোনো আলোচনা নয় বলে তেহরানের অবস্থান। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।